1894 সালের 22শে মার্চ সূর্যকুমার সেন ওরফে কালু পূর্ববঙ্গে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রাজমণি সেন এবং মায়ের নাম শশীবালা সেন। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর সূর্য সেন কাকা গৌরমণি সেনের কাছে মানুষ হয়েছেন। তার প্রথম স্কুল ছিল দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয়। পরে নোয়াপাড়ায় উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন তিনি। এরপর ভর্তি হন ন্যাশনাল হাই স্কুলে। এখান থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করে চট্টগ্রাম কলেজে এফএ তে ভর্তি হন। এরপর এই কলেজে বিএতে ভর্তি হন, কিন্তু তৃতীয় বর্ষ চলাকালীন কোনো এক কারণে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। তখন তিনি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন এবং বিএ পাশ করেন। এরপর চট্টগ্রামে ফিরে এসে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য হরিশ্চন্দ্র দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা শুরু করেন। অসহযোগ আন্দোলনের সময় স্কুলটি বন্ধ হয়ে গেলে দেওয়ানবাজারে উকিল অন্নদা চৌধুরী প্রতিষ্ঠিত উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক হিসেবে যোগ দেন সূর্য সেন। এই সময় বিপ্লবী দলের সাথে তার যোগ গভীর হয়। পেশায় শিক্ষক অর্থাৎ মাস্টারমশাই হওয়ার কারণে তিনি সকলের কাছে মাস্টারদা নামে পরিচিত হয়ে ওঠেন। ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের আদর্শ তার উপর গভীর প্রভাব ফেলেছিল। মাস্টারদের জীবনের একমাত্র লক্ষ্য ছিল ভারত মায়ের স্বাধীনতার জন্য নিজের জীবনকে আত্মত্যাগ করা। কিন্তু তার অভিভাবকগণ জোর করে নগেন্দ্রনাথ দত্তের 16 বছরের কন্যা পুষ্পকুন্তলা দত্তের সাথে তার বিয়ে দেন। সূর্য সেনের ধারণা ছিল বিবাহিত জীবন তাকে লক্ষ্যভ্রষ্ট করবে। তাই তিনি ফুলশয্যার দিন গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে আসেন এবং পরবর্তীকালে আর কোনোদিন স্ত্রীর সাথে দেখা করেননি। এরপর ধীরে ধীরে সূর্য সেন পুরোপুরিভাবে নিজেকে স্বাধীনতা সংগ্রামে নিয়োগ করেন। তার স্ত্রী পুষ্পকুন্তলা দত্ত স্বামীর কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং তিনি নিজেও বিপ্লবী কার্যকলাপে যুক্ত হতে চাইতেন, কিন্তু তিনি কোনোদিনই আর স্বামীর সান্নিধ্য পাননি। সূর্য সেন যখন বোম্বাইয়ের রত্নগিরি জেলে বন্দী, তখন তার স্ত্রী টাইফয়েডে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। অনেক দরখাস্ত করার পর পুলিশ পাহারায় সূর্য সেনকে রত্নগিরি জেল থেকে চট্টগ্রামে পাঠানো হয় স্ত্রীর সাথে দেখা করার জন্য। তখন পুষ্পকুন্তলার জীবন প্রদীপ প্রায় নিভে এসেছে। মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালীন সূর্য সেন সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত হন। যুগান্তর দলের কর্মী এই কলেজের অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তী তাকে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করেন। স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ সূর্য সেন শত শত বাঙালি যুবকদের মনে স্বাধীনতা সংগ্রামের আগুন জ্বালিয়েছিলেন। সময়টা 1923 সালের 13 ডিসেম্বর। তখন চট্টগ্রাম কোর্টের ট্রেজারি থেকে পাহাড়তলীর আসাম বেঙ্গল রেলওয়ে কারখানা শ্রমিকদের বেতন নিয়ে যাওয়া হতো। সেই দিন অর্থাৎ 1923 সালের 13 ডিসেম্বর সূর্য সেনের গুপ্ত সমিতির সদস্যরা বেতন বাবদ নিয়ে যাওয়া 17,000 টাকার বস্তা ছিনতাই করে। এর 2 সপ্তাহ পরে বিপ্লবীদের আস্তানায় পুলিশ হানা দিলে বিপ্লবীদের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ হয়, যা নগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ নামে পরিচিত। এরপর গ্রেফতার হন সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী এবং তাদের বিরুদ্ধে রেলওয়ে ডাকাতি মামলা শুরু হয়। তাদের পক্ষের আইনজীবী ছিলেন কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তার প্রচেষ্টায় সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী ছাড়া পেয়ে যান। এরপরে আরও একবার সূর্য সেনকে 1926 সালের 8ই অক্টোবর গ্রেফতার করা হয়। সে সময় বিপ্লবী দলে মেয়েরা যোগ দিতে পারতেন না, কিন্তু পরবর্তীকালে মাস্টারদার নির্দেশে বাংলার মেয়েরাও বিপ্লবী সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীকালে প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত সূর্য সেনের দলে যোগ দেন। কলকাতার পার্ক সার্কাসে নিখিল ভারত কংগ্রেস কমিটির বার্ষিক অধিবেশন হয় 1928 সালে। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে সূর্য সেনের বৈঠক হয়। 1929 সালে চট্টগ্রাম জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন মহিমচন্দ্র দাশগুপ্ত এবং সম্পাদক নির্বাচিত হন সূর্য সেন। সূর্য সেনের দলের সদস্য সংখ্যা ছিল 35 জন। 1930 সালের 18 এপ্রিল বিদ্রোহের দিন স্থির করা হয়। সেদিন রাতে রেল স্টেশনে একটা মাল বহনকারী ট্রেন লাইনচ্যুত করানো হয়। এর ফলে সমগ্র বাংলা থেকে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যায়। চট্টগ্রামের নন্দনকাননে টেলিগ্রাফ টেলিফোন অফিসে সব যন্ত্রপাতি ভেঙে দিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পাহাড়তলী চট্টগ্রাম রেলওয়ে অস্ত্রাগার দখল করা হয়। উন্নত মানের রিভলভার ও রাইফেল নিয়ে অস্ত্রাগারটি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর বিপ্লবীরা দামপাড়ায় পুলিশ রিজার্ভ ব্যারাক দখল করেন এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে মিলিটারি কায়দায় কুচকাওয়াজ করে সূর্য সেনকে সংবর্ধনা দেন। সেখানে সূর্য সেন অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করেন। চট্টগ্রাম 4 দিন সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসনমুক্ত ছিল, কিন্তু এরপর বিপ্লবীদের খাবারের সংকট দেখা দেয়। তারা তেঁতুল পাতা, কাঁচা আম, কাঁচা তরমুজের খোসা খেয়ে 4 দিন কাটান। 1930 সালের 22শে এপ্রিল বিপ্লবীরা তখন জালালাবাদ পাহাড়ে অবস্থান করছিলেন। সে সময় ইংরেজ সৈন্যরা তাদের আক্রমণ করে। 2 ঘন্টা যুদ্ধ চলার পর ইংরেজ সৈন্য দলের প্রায় 100 জন সৈন্য নিহত হন এবং 12 জন বিপ্লবী শহীদ হন।
সূর্য সেনকে ধরার জন্য ইংরেজ সরকার 5,000 টাকা পুরস্কার ঘোষণা করে, যা পরবর্তীকালে বাড়িয়ে 10,000 টাকা করা হয়। সূর্য সেনের বিপ্লবী দলের বিরুদ্ধে অস্ত্রাগার লুণ্ঠন মামলা শুরু হয়, কিন্তু ব্রিটিশ সরকার সূর্য সেনকে ধরতে ব্যর্থ হয়। এরপর সূর্য সেনের পরিকল্পনায় প্রীতিলতা ওয়াদ্দেদার নেতৃত্বে 1930 সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হয়। আক্রমণে প্রায় 53 জন ইংরেজ হতাহত হয়েছিল। আক্রমণ শেষে গুলিবিদ্ধ প্রীতিলতা পূর্ব পরিকল্পনা অনুযায়ী পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। এরপর ব্রিটিশ সরকার সূর্য সেনকে জীবিত বা মৃত অবস্থায় ধরার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যায়। দিনটা ছিল 1933 সালের 16 ফেব্রুয়ারি। সে সময় সূর্য সেন গৈরলা গ্রামে ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়িতে আত্মগোপন করেছিলেন। সেই রাতে সেখানে বিপ্লবী দলের বৈঠক চলছিল। বৈঠকে ছিলেন কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, মণি দত্ত, ব্রজেন সেন, সুশীল দাশগুপ্ত। বিপ্লবী দলের ব্রজেন সেনের ভাই নেত্র সেন বিশ্বাসঘাতকতা করে এবং সেখানে সূর্য সেনের উপস্থিতির খবর পুলিশকে জানিয়ে দেয়। রাত প্রায় 10টার দিকে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। বাকিরা পালিয়ে গেলেও সূর্য সেন এবং ব্রজেন সেন ধরা পড়েন। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সূর্য সেনের আত্মজীবনীর খাতা উদ্ধার করে। সেই খাতার উপরে লেখা ছিল বিজয়া। সূর্য সেন গ্রেপ্তার হওয়ার পর তারকেশ্বর দস্তিদার দলের নেতৃত্বভার গ্রহণ করেন, কিন্তু কিছুদিন পর তাকে এবং কল্পনা দত্তকে গ্রেপ্তার করা হয়। কয়েক মাস মামলা চলার পর 1933 সালের আগস্ট মাসে মামলার রায় ঘোষণা করা হয়। বিচারে সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারের প্রাণদণ্ড হয় এবং কল্পনা দত্তকে যাবজ্জীবন দেওয়া হয়। 1934 সালের 12 জানুয়ারি মাঝরাতে তাদের ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে ব্রিটিশ সেনারা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাদের দাঁত ও শরীরের হাড় ভেঙে দেয়। এই নির্মম বর্বর অত্যাচারে তারা অজ্ঞান হয়ে গেলে তাদের অর্ধমৃত দেহ দুটি ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর তাদের মৃতদেহ দুটি ব্রিটিশ ক্রুজারে তুলে বুকে লোহা বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের কাছাকাছি কোনো একটা জায়গায় ফেলে দেওয়া হয়। এই বছরের শিক্ষক দিবসে সবার কাছে তুলে ধরলাম এক অনন্য শিক্ষকের জীবনী। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে আরো সাহায্য করবেন। ধন্যবাদ।